প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বীর সংলাপে। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আপনারা দেখছেন নিউজ 24। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এসব নিয়ে আলাপ আলোচনা করে থাকি। বিশেষ করে দেশে বিদেশে ব্যবসার নতুন প্রবণতা এবং ব্যবসার নতুন সম্ভাবনা আমরা গুরুত্ব দিই। আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের বড় শিল্প, এক কথায় ভারী শিল্পও বলা যায়। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ আমন্ত্রিত অতিথি আছেন তিনজন। আমার সঙ্গে রয়েছেন জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, তিনি বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ BCI এর প্রথম সহসভাপতি। আমার সঙ্গে রয়েছেন আজ আলোচনা আমাদের অতিথি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি অতিরিক্ত গবেষণা পরিচালক CPD হলো সেন্টার ফর পলিসি ডায়ালগ। এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জনাব AKM শাহিদ রেজা, তিনি সাবেক পরিচালক FBCCI, চেয়ারম্যান রেজা গ্রুপ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছেই যেতে চাই জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আমরা মোটামুটিভাবে বাংলাদেশের সব মানুষ তৈরি পোশাক খাতের সাফল্য সম্পর্কে জানে, এর সঙ্গে আরও বেশ কিছু জানে, কিন্তু মোটা দাগে আমাদের দেশের বড় শিল্পগুলো কেমন করছে? যদিও ধন্যবাদ আপনাকে। আমরা শুধু গার্মেন্টস নিয়ে আমরা আলোচনা করি, যেহেতু গার্মেন্টসের ফরেন কারেন্সি আর্নিং করছে, অনেক মানুষের কর্মসংস্থান করছে, দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। এর পাশাপাশি কিন্তু অনেক কিছু বড় শিল্প বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, অনেক কিছু এসেছে। কিন্তু আমরা প্লাস্টিক শিল্পের কথা বলতে পারি। প্লাস্টিক শিল্প এসেছে এবং সেখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, অনেক শ্রমিকরা কাজ করছে এবং এক্সপোর্টও করছে তারা। এবং এর পাশাপাশি ভারী শিল্প বলতে আমরা দেশীয়ভাবে সিমেন্ট শিল্পের কথা বলতে পারি। দেখুন, বাংলাদেশে কিন্তু একসময় সিমেন্ট পার্শ্ববর্তী ইন্ডিয়া থেকে 95 থেকে দুবাই বা সৌদি আরব থেকে আপনাকে ইম্পোর্ট করতে হতো, এখন কিন্তু আমরা এক্সপোর্ট করছি। এবং বেশ কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে আমার জানা মতে, পার ডে 2 লক্ষ বস্ত্র বেশি তারা প্রোডাকশন করছে। এছাড়া স্টিল মিলগুলো আছে, স্টিল মিলগুলো বড় বড় আমাদের স্টিল মিলগুলো আছে, যারা রড তৈরি করছে, ফ্ল্যাট বার করছে। এবং অনেকে আমার 7 সিস্টার যে পার্শ্ববর্তী যে আমাদের আছে ইন্ডিয়ার, এখানেও কিন্তু তারা এক্সপোর্ট করছে। তা ভারী শিল্প বলতে যেটা বলে সেই ধরনের স্টিল মিল, যেটা পাকিস্তানের সময় যেমন ইস্ট পাকিস্তানের স্টিল মিল ছিল, সেই ধরনের তো সে ভারী শিল্প নাই। কিন্তু প্রাইভেট সেক্টর বড় শিল্প আপনি বলতে পারেন, এইগুলোকে বড় শিল্প বলা যায়। এবং আমাদের কিন্তু সুগার মিল কিছু আছে, রিফাইনারি সুগার মিল যেগুলো হয়েছে, এগুলো কিন্তু দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে। এবং বিশেষ করে গভর্নমেন্টের যেগুলো সুগার মিল আছে, এগুলোকে আমরা ভারী শিল্প এবং বড় শিল্প বলতে পারি। এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, কিন্তু সরকার এগুলোকে ঠিকমতো ব্যবহার করতে পারছে না। এবং অসংখ্য বিরাট অনেক জায়গা রয়েছে, এইগুলোকে ডাইভার্সিফাই করা উচিত। এবং এই জায়গাগুলোকে ব্যবহার করে আমার মনে হয় যে আরও ভারী শিল্পর জন্য যে অনেক জমির দরকার, যেহেতু এখন আমাদের দেশে শিল্প কারখানার জন্য জমি কমে যাচ্ছে, এই গভর্নমেন্ট এন্টারপ্রাইজ যে জমিগুলো আছে, এইগুলোকে ব্যবহার করে আমরা ভারী শিল্প করতে পারি। জি, আর একটু সুযোগ আছে তাহলে না ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম? হ্যাঁ, আমাদের এখানে শিল্পায়ন যেভাবে এগুচ্ছে, তাতে আমরা খুবই আশাবাদী এবং খুবই ইতিবাচক কিছু পরিবর্তন হচ্ছে দুভাবে। একটি হচ্ছে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের রপ্তানির পরিচিতি বাড়ছে এবং সেটির জন্য কিছু কিছু খাতের একটা ভূমিকা রয়েছে, সেটি ঠিক। আবার অভ্যন্তরীণ পর্যায়ে ভোক্তা শ্রেণী বড় হচ্ছে, মানুষের আয় বৃদ্ধির সাথে সাথে এবং আরবান লিভিংয়ের কারণে ভোক্তার চাহিদা তৈরি হচ্ছে। ভাই যে শিল্পগুলোর কথা বললেন, এই সবগুলোই কিন্তু হচ্ছে এই সাপোর্টিভ ইন্ডাস্ট্রি, অর্থাৎ অন্য কোনো শিল্পের জন্য প্রয়োজনীয় যে ধরনের মধ্যবর্তী পণ্য লাগবে সেগুলো, সেটি যদি সিমেন্টের কথা বলেন, স্টিলের কথা বলেন, সিরামিকের কথা বলেন, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে অন্য ধরনের ইন্ডাস্ট্রি। সাম্প্রতিক সময় আমাদের এখানে যেভাবে অবকাঠামো বৃদ্ধি পাচ্ছে, বা এর আগে রিয়েল এস্টেট সেক্টর যেভাবে বৃদ্ধি পেয়েছে, তার কারণেই কিন্তু সিমেন্টের এত বড় চাহিদা তৈরি হয়েছে। এবং এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে আগামীতে, যেভাবে অবকাঠামো চিন্তা করছি আমরা আগামী দিনের জন্য, তাতে এই শিল্পের একটা বড় ভবিষ্যৎ রয়েছে এবং এটি আরও আগামী দিনে বাড়বে। আমরা তৈরি পোশাক খাতের কথা বলি সরাসরি, কিন্তু এর যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো, এটির কিন্তু ব্যাপক সম্ভাবনা। আমরা যেভাবে অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিগুলো দেখছি এখানে বাড়ছে, আমার ধারণা যে অন্যান্য এগুলোর যে মেশিনারিজ, পার্টস, কম্পোনেন্টস যেগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাইরে থেকে আমদানি করতে হয় এবং সেটিরও কিন্তু আমাদের এখানে শিল্প বৃদ্ধির সুযোগ রয়েছে। যেটি আমাদের এখানে সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে থাকে, যে ভারী শিল্প যেগুলো বড় বড় আকারের শিল্প, সেটির
অভ্যন্তরীণ বাজারে কতটুকু চাহিদা রয়েছে এটিতে এক ধরনের দোদুল্যমানতা রয়েছে, যে যদি রপ্তানি না করতে পারি তাহলে অভ্যন্তরীণ চাহিদার জন্য এই শিল্পটা যথেষ্ট মাত্রায় বড় কিনা অভ্যন্তরীণ চাহিদা। আমার ধারণা যে এদিক থেকে অভ্যন্তরীণ চাহিদা যতটুকুই রয়েছে, এর সাথে যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যদি আমরা সাম্প্রতিক সময়ে যেভাবে রপ্তানির সুযোগ বৃদ্ধি পাচ্ছে সেটিকে যদি লাগাতে পারি, তাহলে এখানেও ভারী শিল্পের সম্ভাবনা রয়েছে। আমি যে জিনিসগুলো আমি আগামী দিনের সম্ভাবনা দেখি তার ভিতরে রয়েছে মেশিনারিজের, পার্টস কম্পোনেন্টসের, এমনকি এখন যেভাবে প্রচুর পরিমাণে আমাদের এখানে মোবাইল ব্যবহার হয়, সুতরাং মোবাইলের ইন্ডাস্ট্রি বা মোবাইল সেট এখানে কি বলে অ্যাসেম্বলিং যদি বলি, এটার কিন্তু সম্ভাবনা রয়েছে। গার্মেন্টস সেক্টরে যেভাবে প্রচুর পরিমাণে বাইরে থেকে মেশিনারিজ আমদানি হয়, এমনকি যদি সুইং মেশিনের কথাই বলি, যে পরিমাণ এটার চাহিদা রয়েছে তাতে হয় বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলোর চাহিদা মিলিয়ে কিন্তু এখানে সুইং ইন্ডাস্ট্রি, ওনার যে ব্রাদার গ্রুপের যে সমস্ত মেশিনারি তারা ব্যবহার করেন, এগুলো কিন্তু এখানে আসতে পারে, বা এগুলোর অ্যাক্সেসরিজগুলোও কিন্তু এখানে আসতে পারে। সুতরাং সেই সম্ভাবনাটি রয়েছে। কেমিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এখানে ধীরে ধীরে বাড়ছে, এবং কেমিক্যাল প্রচুর পরিমাণে ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন ধরনের শিল্পের কাঁচামাল বা মধ্যবর্তী পণ্য হচ্ছে, সুতরাং ওই শিল্পগুলোর কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে। সুতরাং আগামী দিনে শুধু ফিনিশ প্রোডাক্টসেরই ইন্ডাস্ট্রি না, আমি বলবো যে আগামী দিনে ফিনিশ প্রোডাক্টসের সাথে সাথে কাঁচামাল বা মধ্যবর্তী পণ্যের যে ইন্ডাস্ট্রি বা চাহিদা, সেই জায়গাতেও কিন্তু আমাদের উদ্যোক্তাদের আগামী দিনে প্রস্তুত হওয়া দরকার। জি, তাহলে যন্ত্রাংশ তৈরি এবং কাঁচামাল উৎপাদন করে কিছুটা আমদানি নির্ভরতা কমানোর সুযোগ আছে, কি বলেন জনাব? যন্ত্রাংশ তৈরির কারখানা বাংলাদেশে তৈরি করাটা এক ধরনের কল্পনা বিলাসের মতো আর কি। কল্পনা বিলাস। এই জায়গায় আমরা এখনো পৌঁছেছি বলে আমি একজন শিল্প উদ্যোক্তা হিসেবে মনে করি না। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, শিল্পের ইতিহাস, তাহলে দেখবেন যে ক্ষুদ্র মাঝারি শিল্প দিয়েই কিন্তু আমাদের অগ্রগতিটা হয়েছে। আজকে আমরা যে $37 বিলিয়ন যে এক্সপোর্ট করি, মূলত বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি হয়ে গেছে এখন, এবং আমরা একটা অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছি। আমাদের ভারী শিল্প ধীরে ধীরে তৈরি হচ্ছে। কীভাবে তৈরি হচ্ছে? ডিমান্ডটা তৈরি হচ্ছে, ওই যে ক্ষুদ্র মাঝারি শিল্প যেটা আছে তার ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি হিসাবে আমাদের শিল্পগুলি তৈরি হচ্ছে। কিন্তু অন্যভাবে শুধুমাত্র ভারী শিল্পের জন্য ভারী শিল্প প্রতিষ্ঠান তৈরি করার মতো কাঠামোগত সুবিধা এদেশে আছে বলে আমার মনে হয় না, কিন্তু হচ্ছে এটা ধীরে ধীরে। এখানে সরকারের একটা প্যাট্রোনাইজেশন দরকার আছে, যে আমরা কি অ্যাসেম্বলিংয়ের জায়গায় থাকতে চাই, নাকি আসলে আমরা বেসিক ইন্ডাস্ট্রির দিকে যেতে চাই। আপনি রপ্তানি আজকে যদি খুব ছোট্ট করে জায়গা দিয়ে আসতে চাই, 34 বিলিয়ন যে আমরা এক্সপোর্ট করি, তার মধ্যে 14 বিলিয়ন আপনার 16 থেকে 17 বিলিয়ন যে ওভেন গার্মেন্টস এক্সপোর্ট করি, সেই ওভেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জন্য 6 থেকে 7 বিলিয়ন ডলারের আপনি কাপড় আমদানি করতে হয় এখন অন্য দেশ থেকে। এই কাপড় যদি আমরা এখানে তৈরি করতে পারি, তাহলে তো বড় শিল্প তৈরি হয়ে যাবে। কারণ একটা কাপড়ের ফ্যাক্টরি করতে 300 থেকে 500 কোটি টাকার দরকার হয়, টাকার অঙ্কে যদি বলি। ঠিক আয়তনের জায়গা আমাদের জায়গার বিশালতার প্রয়োজন আছে, সাথে সাথে অবকাঠামোগত সুবিধা যেটা আছে, গ্যাস বিদ্যুতের সুবিধা, যেটাই সবচেয়ে বড় বটলনেক এদেশে শিল্পায়নের জন্য, যে গ্যাসের দামের উপরে কোনো রকম আমাদের নিয়ন্ত্রণ নেই, ভালো বিদ্যুতের কোনো সরবরাহ নেই, বিদ্যুৎ আসে যায়। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু যে পরিমাণে হওয়া দরকার ভারী শিল্প বিকাশের জন্য, ক্ষুদ্র উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা যে উদ্যোক্তা আছে, সেই উদ্যোক্তা যখন বড় উদ্যোক্তায় তৈরি হবে, সে একটি বড় শিল্প প্রতিষ্ঠান তৈরি করবে, তার সামনে যে সম্ভাবনার জায়গাটাকে রাখা দরকার। কারণ আমাদের কাঁচামালের অন্যতম জিনিসই হচ্ছে কি, বাংলাদেশ যেটাতে ভ্যালুয়েট করতে পারে সেটা হচ্ছে জ্বালানিতে করতে পারে, যেহেতু আমার গ্যাস আছে, আর করতে পারে আমি জনশক্তিতে। এই জায়গাতে উদ্যোক্তার সামনে পরিষ্কার একটি চিত্র থাকা দরকার, আগামী 5 বছরে আমি কোথায় যাব, দাম কোথায় নির্ধারিত হবে, সেইভাবে সে তার বিনিয়োগটা করবে। কারণ ভারী শিল্প বিনিয়োগের জন্য বড় অঙ্কের বিনিয়োগ লাগবে, সেই বিনিয়োগ আসতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে। সেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যখন বিনিয়োগ করবে, সে দেখতে চাইবে তার টাকাটা কিভাবে, কত দ্রুত, নিশ্চিতভাবে টাকাটা চলে আসবে। এই জায়গাগুলি যদি অ্যাড্রেস না করা যায়, তাহলে আসলে ভারী শিল্প হবে না। যন্ত্রাংশ তৈরি কারখানা যেটা বললেন, সম্ভাবনা আছে। আজকে আমরা আমাদের যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি যেভাবে গ্রো করেছে, অটোমোবাইল সেক্টর ইন্ডাস্ট্রি বলবো না, সেখানে কমপ্লিটলি তো আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি, সব প্যাকেট হয়ে চলেছে। টেলিফোন ইন্ডাস্ট্রি কথা বলেন, 8 কোটি মানুষ এদেশে মোবাইল ফোন ইউজ করে। আপনি ওয়ার্ল্ড সম্প্রতি দেশের একটা কোম্পানি, তারা কিছু অ্যাসেম্বলিং করার চেষ্টা করছে, সম্ভাবনা এখানে আছে। কিন্তু সেই ইন্ডাস্ট্রি করার মতো অবকাঠামোগত সুবিধা থাকতে হবে তাকে। এবং আমরা যেটা প্রারম্ভিক অর্থনৈতিক যুগে যেহেতু আমরা এখন আছি, বাংলাদেশের হিসাবে সরকারের কাছ থেকে আমরা এই সুবিধাগুলি চাইব। সরকারের প্রায়োরিটি ক্ষেত্রের মধ্যে থাকতে হবে যে ভারী শিল্প করার জন্য কী ধরনের সুবিধা, এক ধরনের প্রণোদনা, কী ধরনের সুবিধা এইগুলি তৈরি করা যায়, এগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে উদ্যোক্তারা এগিয়ে আসবে। যে জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, একটা বিষয়ে আপনি বললেন জমি, দুটো বিষয় উনি বললেন বিদ্যুৎ এবং গ্যাস, এই বিষয়গুলো দরকার বড় শিল্পের জন্য। জমির জন্য তো কিছু ইকোনমিক জোন হচ্ছে,
তাহলে কি আমরা বলতে পারি যে জমির সমস্যাটি সমাধানের দিকে? না, আসলে সরকার যে ইকোনমির জন্য কথাগুলো বলছে এবং বিশেষ করে আমাদের যে চরগুলো আছে, যেগুলো আমার নোয়াখালীতে সরকার চিন্তা ভাবনা করছে একটা বড় ইকোনমির জন্য চরগুলোকে, আমার মনে হয় চরগুলোকে যে চরগুলোতে ইন্ডাস্ট্রি করা যায় বা সে চরগুলো ভেঙে যাবে না 50 বছর বা 100 বছরে, এরকম চরগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু ভারী শিল্প সেই সব ইকোনমিক জোনগুলোতে করতে পারি। আর বাংলাদেশে কিন্তু এখন ভারী শিল্প করার মতো আমাদের শিল্প উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। এখন যেসব অনেক আমাদের কর্পোরেট গ্রুপ আছে যারা করতে পারবে, যেমন অটোমোবাইল সেক্টরের কথা বলা হলো, আমরা আস্তে আস্তে তো এগোবো। এখন অ্যাসেম্বলিং করবো, অ্যাসেম্বলিংয়ের পরেই কিন্তু আমরা নিজেরা তৈরি করব। যেমন দেশীয় যে আপনার ফ্রিজ, টেলিভিশন, মোবাইল ফোন, এটা আজ থেকে 20 বছর আগে বা 10 বছর আগে কল্পনা করা যেত না। এবং তারা কাছে আমি যখন ভিজিট করেছিলাম, তারা বলেছিল যে আমরা চায়নার সঙ্গে জয়েন্ট কোলাবোরেশনে আমরা এখানে অটোমোবাইল কার তৈরি করব। হয়তো এক সময় আসবে যখন হয়তো আমরা ইঞ্জিনটা আমরা তো করতে পারবো না, ইন্ডিয়াও পারে না কিন্তু ইঞ্জিনটা করতে, কিন্তু আমরা গাড়ির বডিটা তৈরি করতে পারবো। টায়ার, আমাদের দেশে এখন টায়ার তৈরি করছে, গাজি টায়ার করছে, হয়তো টায়ারটা এখান থেকে আসবে। হয়তো যেমন মোটরসাইকেলের রিমটা তৈরি করছে, হয়তো আমরা অটোমোবাইলের সেই কারের সেই রিমটা আমরা তৈরি করতো। ধীরে ধীরে কিন্তু আমরা সেই ইন্ডাস্ট্রিগুলি কিন্তু করতে পারবো। এবং আমার মনে হয় আমাদের যে এখন এন্টারপ্রেনার আছে বা শিল্প উদ্যোক্তা কর্পোরেট গ্রুপগুলো আছে, তারা সেই যোগ্যতা অর্জন করেছে এবং সবভাবে তাদের ইনভেস্ট করার মতো তাদের ক্ষমতা আছে এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে। এবং পাশাপাশি দেশে আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যাংকগুলো আছে, তারাও কিন্তু সেই ধরনের সাপোর্ট দেওয়ার মতন সেই ব্যাংকগুলোর বা আর্থিক প্রতিষ্ঠানগুলো সেই ক্যাপাবিলিটি আছে। এবং এই ধরনের করার যে সরকার কিন্তু এখন উন্মুক্ত বাণিজ্য, সরকার কিন্তু সব ধরনের সুযোগ সৃষ্টি করেছে। কিন্তু এখন আমি এগিয়ে আসবো কিনা এবং যে একটুকে মধ্যে যে কথাটা বলছেন আভ্যন্তরীণ বাজারে যে এটা আমরা করতে পারবো কিনা, এখানে সরকার কিছু পলিসি আছে। আপনি চায়না দেখেন, চায়নায় গেলে আপনি ভক্সওয়াগন কার দেখছেন, টয়োটা কার দেখছেন, সব কিন্তু ওইখানে প্রোডাক্ট হচ্ছে। ইন্ডিয়াতে দেখেন মারুতি আছে, সবই আছে, হুন্ডাই আছে, সেভরলেট আছে। আর আমাদের দেশে সরকার সেই ধরনের পলিসি করতে হবে যে আমরা এখানে অটোমোবাইল সেক্টরটাকে ডেভেলপ করব, আমরা গাড়ি ইম্পোর্ট করব না, এখানে গাড়ি অ্যাসেম্বলিং করব, এখানে প্রোডাকশন করব, এখানে আভ্যন্তরীণ বাজারে কিন্তু আমরা করতে পারবো। সরকার যদি পলিসি এরকম নেয়, আমার মনে হয় এখানে ভারী শিল্প হতে পারে। এবং জমির কথা যেটা বললেন, এটা খুব একটা সমস্যা না। আপনি জানেন খুলনায় অনেক জুট মিলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে কিন্তু 20-25-20টার মতো সুগার মিল আছে, যেখানে 100, 150, 200 একর জমি পড়েছে। দেখেন গোবিন্দগঞ্জে সেই রংপুর সুগার মিলের জমি নিয়ে সাতলদের সঙ্গে আমাদের স্থানীয় মানুষের জমি দখল নিয়ে কি তাণ্ডব হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অত্যাচার হচ্ছে। কিন্তু এই জমিগুলো অধিগ্রহণ করা হয়েছিল কিন্তু ওই শিল্পের জন্য। যদি আমরা সুগার মিলে ব্যবহার করতে না পারি, এই জমিগুলোকে আমি অন্য কোনো ইন্ডাস্ট্রিজে ব্যবহার করতে পারি কিনা, সরকারের এইভাবে চিন্তা ভাবনা করা উচিত। এবং আমার মনে হয় ভারী শিল্প করার জন্য গ্যাস বিদ্যুতের বিষয়টি, গ্যাস দেখেন সরকার কিন্তু জানে আমরা 2030 সালের মধ্যে হয়তো গ্যাস আমাদের কমে যাবে। সরকার কিন্তু এখন থেকে পদক্ষেপ গ্রহণ করেছে। এই এলএনজি আপনার গ্যাস টার্মিনাল করার জন্য মহেশখালীতে সরকার ব্যবস্থা নিয়েছে এবং গ্যাস শেষ হওয়ার আগেই কিন্তু সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা আশা করি গ্যাসের সংকট সেই সময় হয়তো সাপোর্টটা চলে আসবে। এবং গ্যাসের দাম এটা নিয়ে একটু দ্বিমত থাকতে পারে। আমরা মনে করি যে বাসা বাড়িতে এবং ট্রান্সপোর্টে গ্যাস বন্ধ করে দেওয়া উচিত, দিয়ে ক্রমান্বয়ে বন্ধ করে দিয়ে আমার শিল্পে গ্যাস যাতে আমরা ঠিকমতো সরবরাহ করতে পারি, তাহলে যে গ্যাসের যে অভিযোগটা আসছে সে আমার মনে হয় বহুল অংশে কমে যাবে। এবং বিদ্যুৎ আমি মনে করি 2009-এর আগে যে বিদ্যুৎ, আজকে 2016-র বিদ্যুৎ কিন্তু আমি মনে করবো আকাশ পাতাল ডিফারেন্স। এবং এইটার জন্য সরকার অবশ্যই আমরা সাধুবাদ দিতে পারি, ধন্যবাদ জানাতে পারি। এবং আমরা মনে করি ভবিষ্যতে বিদ্যুতের অবস্থা আরও ভালো হবে এবং শিল্প উদ্যোক্তারা আমার মনে হয় এ ব্যাপারে ইন্ডাস্ট্রি করতে, ভারী শিল্প করতে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, জমি, বিদ্যুৎ, গ্যাস। হ্যাঁ, আমার মনে হয় যে যে উদ্যোগগুলো সরকারের দিক থেকে রয়েছে, বিশেষত বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বা স্পেশাল ইকোনমিক জোন যেগুলো করা হচ্ছে, অবশ্যই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। কেননা জমির সংকটে কিন্তু উদ্যোক্তারা খুবই হিমশিম খান এবং জমির যে উচ্চ মূল্য এবং নিষ্কণ্টক জমি পাওয়া, এগুলো কিন্তু খুবই একটা জটিল বিষয় এবং আরও জটিল হতে পারে যদি বিদেশি উদ্যোক্তাদের কথা বলি। এবং প্রায়ই শোনা যায় যে উদ্যোক্তারা ঘুরছেন, জমি পাচ্ছেন না, কোথায় করবেন,
চাইনিজ বিনিয়োগকারীদের কথা প্রায়ই বলা হয় যে তারা ঘুরছেন, জমি পাচ্ছেন না। ফলে সেই জায়গা থেকে এই ধরনের একটা অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তোলা এবং সেখানে বিশেষ বিশেষ দেশের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগটি আমার মনে হয় যে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু এটি যেন দীর্ঘসূত্রিতার মধ্যে না পড়ে। উদ্যোক্তাদের পক্ষে সম্ভব না যে টাকা নিয়ে বসে থাকা, তারা চাইবেন যে বিনিয়োগ করে রিটার্নটি আনতে। সুতরাং সেই যে টার্গেটগুলো বা লক্ষ্যমাত্রাগুলো সরকার দিচ্ছেন, যেমন বলা হচ্ছে 2018 সালের ভিতরে 3টি অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত হয়ে যাবে, এটি যেন হয়ে যায়। বেসরকারি উদ্যোগ যেগুলো চলছে স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে, তারা জমি রেডি করেছেন, কিন্তু বলা হচ্ছে যে এখানে যে গ্যাস বিদ্যুতের সংযোগগুলো দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, যেটা অ্যাসিওর করা হয়েছে, সেখানে আবার জটিলতা তৈরি হচ্ছে। সুতরাং জমি রেডি, গ্যাস বিদ্যুৎ নাই, তাহলে কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তারা চাইলেও যেতে পারছেন না। সুতরাং সব কিছু মিলে একটা প্যাকেজ বা কম্প্রিহেন্সিভ যেভাবে একটা বিজনেস এনভায়রনমেন্ট দরকার সেখানে একজন উদ্যোক্তার শিল্প স্থাপনের জন্য, সেরকম একটি পরিবেশ দরকার। এটা হচ্ছে একটি দিক। দ্বিতীয় দিক হলো, আমার মনে হয় যে সরকারের এই যেহেতু প্রচুর, সরকার বলছেন যে আগামী 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল করবেন, সেই জায়গা থেকে দেখি তাহলে সরকারের আসলে একটু কৌশলী হওয়ার দরকার রয়েছে এখানে। এই অঞ্চলগুলোতে যাতে ধাপে ধাপে আমাদের এখানে যাতে শিল্পায়নের একটা উচ্চ কাঠামোর দিকে আমরা এই অঞ্চলগুলোকে ব্যবহার করতে পারি। সুতরাং এখানে লো এন্ড প্রোডাক্ট করবার জন্য আবার নতুন করে জমি দেবার চেয়ে ধীরে ধীরে হাই এন্ড প্রোডাক্ট করা, অথবা যে আলোচনাগুলো এখানে হচ্ছে ভারী শিল্পের জন্য জায়গা দেয়া, এমনকি বিদেশ থেকে যে সমস্ত বিনিয়োগ এখানে আসতে চায় সেগুলোর জন্য সিম্পলি শুধুমাত্র এখানে জাস্ট প্যাকেজিং না হয়ে আবার রিএক্সপোর্ট না হয়, সেই জিনিসগুলো দেখা। অর্থাৎ এখানে যেন যথেষ্ট মাত্রায় ভ্যালু অ্যাড হয় এবং এখানে যেন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং তারপরে সেটা যেন পুনরপ্তানি অথবা বাজারে বিক্রির ব্যবস্থা হয়। সেরকম একটি কাঠামোর নিয়ে যদি আগান, তাহলে আমরা এই যে অর্থনৈতিক অঞ্চলগুলো থেকে অনেক সুবিধা পেতে পারবো। এবং সাম্প্রতিক সময়ে যদি একটু বিদেশি উদ্যোক্তা বিনিয়োগের কথা বলি, চাইনিজ বিনিয়োগগুলো ধীরে ধীরে তাদের লো এন্ড মার্কেট থেকে তারা উঠে যেতে চাচ্ছে এবং তাদের নিজের দেশের ভিতর থেকে। এবং চায়না বলছে যে তারা নিউ নর্মাল একটা গ্রোথে যাবে, অর্থাৎ যে গ্রোথটা স্লো হবে কিন্তু কোয়ালিটি সম্পন্ন হবে এবং যেখানে তাদের উচ্চ মূল্য সংযোজনের ইন্ডাস্ট্রিতে তারা সরে যেতে চায় এবং তাদের শ্রমিকদেরকেও সেখান থেকে শিফট করতে চায়। তার মানে হলো তাদের যে সমস্ত লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, অথবা আমি বলবো যে মিডিয়াম এন্ড ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, এগুলোকে তারা রিলোকেট করতে চায়। সেই রিলোকেট করতে চাইলে যদি এগুলো আমাদের এখানে আসতে চায়, সেটা আমাদের দেশের প্রেক্ষিতে সেগুলো কিন্তু ভ্যালু অ্যাডেড ইন্ডাস্ট্রি হতে পারে। সুতরাং সেই জায়গাগুলো আমাদের দেখার দরকার রয়েছে বা কৌশলী হওয়ার প্রয়োজন রয়েছে। গ্যাস বা বিদ্যুতের ক্ষেত্রে যে আলোচনাটি হলো, আমার মনে হয় যে সরকারের এই জায়গাটি আমার মনে হয় যে মাথায় রাখা দরকার সকলেরই। সেটি হচ্ছে যে বাংলাদেশের শিল্পায়ন 80-র দশকে যা বা 90-এর দশকে যা, এমনকি 2005 পর্যন্ত যা ছিল, আর আজকে যে শিল্প খাত, এটি কিন্তু কমপ্লিটলি ভিন্ন। এখন অনেক বেশি সফিস্টিকেটেড মেশিনারি ব্যবহার হচ্ছে, সেখানে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ দরকার, এমনকি সে মানসম্পন্ন বিদ্যুৎ দরকার। সুতরাং বিদ্যুৎ রয়েছে এটি যথেষ্ট না, মানসম্পন্ন বিদ্যুৎ সারা বছর নিরবিচ্ছিন্নভাবে দেয়া এটিও কিন্তু তাদের জন্য দরকার। বিদ্যুৎ যদি অনবরত বন্ধ হয়ে যায়, তাহলে রিস্টার্ট করা অথবা তার জন্য মেশিনারির যে ড্যামেজ, এগুলোও কিন্তু শিল্প খাতকে নিরুৎসাহিত করতে পারে। সুতরাং সেদিক থেকে গুণমান সম্পন্ন অবকাঠামো, সেটি বিদ্যুতের ক্ষেত্রেও যেমন গ্যাসের ক্ষেত্রেও তাই। আমার কাছে মনে হয় যে গ্যাসের দামের ক্ষেত্রে যে দাবিটি উঠেছে, কতটুকু সেটি সরকার মেটাতে পারবেন শিওর না, কিন্তু যে দাবিটি তার থেকেও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা। সেটি অভ্যন্তরীণ উৎস থেকে হোক অথবা বাইরে থেকে, আগামী দিনে যদি সরবরাহ কমে যায় অভ্যন্তরীণ উৎসে, তাহলে বাইরে থেকে যাতে যেটি তরলীকৃত ন্যাচারাল গ্যাস এলএনজি সেটি সরবরাহ নিশ্চিত করা হয়। উদ্যোক্তারা যেন অবকাঠামোর অভাবে যেন বসে না থাকেন, এবং অবকাঠামোর অভাবেই বলা যেতে পারে বাংলাদেশ থেকে টাকা পাচারের একটা অংশ কিন্তু ঘটছে। এই কারণে যে কথাটি বললো, উদ্যোক্তারা এখন বড় শিল্প করার মতো অবস্থায় রয়েছেন, আসলেও তাই। তাদের এখানে যদি অবকাঠামো দেওয়া হয়, তাহলে তারা দেশের ভিতরেই উদ্যোগ করতে চান, বিদেশে আসলে তারা টাকা রাখতে চান না। জি, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি জনাব AKM শাহিদ রাজা আপনার কাছে যাব। আপনি একটা ব্যাংকের সঙ্গেও সংযুক্ত আছেন, যে ব্যবসায়ীদের দাবি দীর্ঘদিন ধরে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট হার, সেটি পাচ্ছে কি পাচ্ছে না সে বিষয় নিয়ে আপনার কাছে যাব। তার আগে একটা বিরতি নিচ্ছি দর্শক, কিন্তু বিরতির আগে বার্তাকক্ষ থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবা আফরোজ। এই মুহূর্তে শেয়ার বাজারের সবশেষ লেনদেনের খবর আপনাদের চট করে জানিয়ে দেব। হাবিবা আফরোজ।
ধন্যবাদ সাদি। শুরুতেই জানিয়ে রাখি ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের শেয়ার বাজারের সবশেষ খবরাখবর। আমরা যেমনটি দেখেছিলাম গত কার্যদিবসে কিন্তু প্রধান সূচক যেটি ডিএসইএক্স সেটি কিন্তু ঊর্ধ্বমুখী ছিল, বাকি দুটি সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম। আজ কিন্তু বেলা শুরু থেকেই তার ব্যতিক্রম ঘটতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে আমরা যদি দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকেই কিন্তু একটিতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে কার্যক্রম চলছে, বাকি দুটিতে কিন্তু একটি অপরিবর্তিত এবং একটিতে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন কার্যক্রম। ডিএসইএক্স যেটি কিন্তু প্রধান সূচক 7 পয়েন্ট বেড়ে সেটি এখন অবস্থান করছে 4,946 পয়েন্টে। এছাড়া অপরিবর্তিত থেকে অপর ইন্ডেক্সটি যেটি হচ্ছে ডিএসইএস সেটিও কিন্তু ঠিক এই মুহূর্তে অবস্থান করছে 1,169 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে তৃতীয় ইন্ডেক্সটি অর্থাৎ ডিএস30 ইন্ডেক্সটি সেটিও কিন্তু পরিচালিত হচ্ছে, সেটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1,801 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ কিন্তু গত কার্যদিবসের তুলনায় লেনদেন রয়েছে ঊর্ধ্বমুখী। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 490 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 158টির, দর কমেছে 107টির এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 48টি কোম্পানির দর। এছাড়া টপ ট্রেডের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে আমরা যদি দেখি প্রথম 5 তালিকায় সকাল থেকেই কিন্তু শুরুতে রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে লাফার্ড সুরমা সিমেন্ট, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেড। দেখে নিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের শেয়ার বাজারের খবরাখবর। আজ কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ সূচক নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে পরিচালিত হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএএসপি যেটি প্রধান সূচক সেটি কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, সেটি কিন্তু 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,519 পয়েন্টে। এছাড়া আজ চিটাগং স্টক এক্সচেঞ্জের লেনদেন এখন পর্যন্ত হয়েছে মোট 18 কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 205টির, দর কমেছে 71টির এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 27টি কোম্পানির দর। এছাড়া টপ ট্রেডের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শুরুতেই রয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, চতুর্থ অবস্থানে রয়েছে এবি ব্যাংক লিমিটেড এবং পঞ্চম অবস্থানে রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। আমরা এখন পর্যন্ত বেলার মধ্যভাগে এসে যেটি দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু দুটি সূচক নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, অপর একটি সূচক ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, লেনদেন রয়েছে ঊর্ধ্বমুখী। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কিন্তু লেনদেন এবং সূচক দুটি রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে। এই ছিল আমার কাছে থাকা ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এখনকার শেয়ার বাজারের সবশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ হাবিব আফরোজ। আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, এক্ষুনি আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বংলাপে। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আমরা আলোচনা করছি বড় শিল্প নিয়ে। জনাব একেএম শাহিদ রাজা, আপনার কাছে বলেছিলাম যে ব্যাংক ঋণের সুদের হার নিয়ে আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে আরেকটি বিষয় জানতে চাই। বিদ্যুৎ নিয়ে আপনি প্রশ্নটি তুলেছিলেন যে মানসম্মত বিদ্যুতের সরবরাহ, বিদ্যুতের অনেক উৎপাদন বেড়েছে, তাহলে কি বিষয়টি এই যে উৎপাদন আছে কিন্তু সরবরাহ করা যাচ্ছে না, তাই কি ব্যাপারটা? সমস্যাটা কি আছে সেটা গভর্নমেন্ট উত্তর দেবে। আমি একজন ভোক্তা হিসেবে, একজন শিল্প উদ্যোক্তা হিসেবে আমি ভালো বিদ্যুৎ পাচ্ছি না। এখানে আমাদের মোয়াজ্জেম সাহেব থাকাতে আলোচনাটা অনেক রিচ হবে আমি আশা করছি, কারণ উনি আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রির উপরে ব্যাপক গবেষণা করেন। ওনার কথাবার্তা আমরা প্রায় শুনি, মনোযোগ দিয়ে শুনি আমরা। আজকে আমরা মেশিনপত্রগুলি কিন্তু আধুনিক করেছি, সময়ের সাথে তাল মিলে। আমাদের আপনি রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে যান, লেটেস্ট সুইং মেশিন আমরা ইউজ করি, কিন্তু আমি মেশিনটা চালাতে পারছি না, বারবার বিদ্যুৎ যাচ্ছে, বন্ধ হচ্ছে। অন্য জায়গায় নতুন ইন্ডাস্ট্রি যেই করছে সে কিন্তু বিশ্বের একদম লেটেস্ট যে প্রযুক্তি আছে সেই মেশিনগুলি প্রকিউর করার বাংলাদেশের উঁচু শিল্প উদ্যোক্তাদের আগ্রহ, এবং করছেও, কিন্তু সেই মেশিনগুলি সব হিট হচ্ছে, চালাতে পারছি না। গ্যাস দিয়ে যে ইন্ডাস্ট্রিতে চালাই সেখানে আমরা রেশন করি, পুরো ফ্যাক্টরিতে কখনো এই জোন চালাই, কখনো ওই জোন চালাই, কারণ আমার যে পরিমাণ গ্যাসের প্রেশার থাকা দরকার, আমি কিন্তু টাকা দিয়ে যাচ্ছি
গভর্নমেন্ট আমাকে যে বিদ্যুতের গ্যাসের সংযোগ দিয়েছে সেখানে আমি মিনিমাম বিল পে করে যাচ্ছি, সব পে করে যাচ্ছি, কিন্তু গ্যাস ঠিকমতো প্রেশার আসছে না। প্রেশার না আসলে যেটা হচ্ছে যে আমি আমার পুরো ফ্যাক্টরিটা চালাতে পারছি না। এই জায়গাটাতে সংকটটা আমরা যাচ্ছি। এখন এটা আপনি সঞ্চালন লাইনের সমস্যা থাকতে পারে, গভর্নমেন্টের ম্যানেজমেন্টের সমস্যা থাকতে পারে, গভর্নমেন্টের ওই যে তাদের যে এরিয়া ভিত্তিক জোনিং করা সেখানে সমস্যা থাকতে পারে, উৎপাদনও কম আছে। তার কারণ আমরা এখন যেটা ওই দিন শুনলাম যে একসময় 40% গ্যাস আমরা কিনতাম বিদেশিদের কাছ থেকে, 60% আমরা প্রডিউস করতাম। আজকে যে উল্টো চিত্র হয়ে গেছে, 60% গ্যাস ইন্টারন্যাশনাল ওয়েল কোম্পানি থেকে আমরা কিনি, 40% বাংলাদেশ জেনারেট করে। বাংলাদেশের জেনারেশন ক্যাপাসিটি কমে গেছে, যেটা আমরা বিভিন্ন জায়গায় শুনছি। আপনার দ্বিতীয় যে জায়গাটা আছে, যে প্রশ্নটা করলেন যে ব্যাংক ঋণের কথা যেটা বলছেন, আমি আপনাকে যারা আমানত রাখছে তারা তো চায় একটু ইন্টারেস্ট বেশি পেতে। আমি আপনাকে একদম কিন্তু নির্ভয়ে সরলভাবে বলতে পারি, এখন আর মানে ঋণের কোনো সমস্যা নেই। ইন্ডাস্ট্রি করার জন্য আপনি যে কোনো ব্যাংকে যাবেন, ব্যাংকগুলি আপনাকে টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছে, কারণ ব্যাংকের কাছে উদ্বৃত্ত টাকা আছে। ব্যাংক যে হারে আমাদের অ্যাক্টিভিটি বেড়েছে, দেশের অর্থনীতি যে হারে বড় হয়েছে, মানুষ যেভাবে আমানত রাখছে, ঠিক সেই অনুযায়ী শিল্পের দিক থেকে বা বিনিয়োগের জন্য আগ্রহ তৈরি হয়নি। এটি হচ্ছে বাস্তবতা। এবং সুদের হার যেটা, এটা কমে এসছে। আমরা সেই সময়ের কথা বলি, খুব কাছাকাছি সময়, 2-3 বছর আর 4 বছর আগে 15-16-17% সুদে টাকা ধার করেছি। এখন এটা নেমেছে, সিঙ্গেল ডিজিটে চলে আসছে। এবং অ্যাভারেজ যেটা আছে সারা দেশের ঋণের যে গড় ঋণের সুদের হার আমার মনে হয় 10.5% বোধহয় এখন সব মিলিয়ে। কিন্তু বড় উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা কেউ যদি আসে, সে কিন্তু 8-9%ও টাকা পাচ্ছে। এখানে হচ্ছে আপনাকে ডিলটা করতে হবে। না, বড় ব্যাংকের উদ্যোক্তা সাথে। না নতুন উদ্যোক্তা কোনটা? নতুন মানে আমি ক্ষুদ্র উদ্যোক্তা যদি যায় ব্যাংকে, তার ডিল করার ক্যাপাসিটি থাকে না। আপনি যে কোনো জায়গায় বার্গেইন করতে হবে আপনাকে, যে আপনি ব্যাংক তো চাইবে, ব্যাংক তো ব্যবসা, ব্যাংক তো চাইবে যে বেশি সুদে আমি টাকা দিতে পারি কিনা। আর আপনি যদি না নেন, স্বাভাবিক করে আমি তো কম সুদে দিতে দেবো আপনাকে। ডিলটা করতে হবে। এখন ছোট উদ্যোক্তার যেটা আছে, সেই ডিলটা করা সম্ভব হয় না। কিন্তু এসএমই খাতের জন্য ব্যাংকগুলির, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে নির্দেশনা আছে, ব্যাংকগুলির সবাই কিন্তু এসএমই খাতের উদ্যোক্তাকে স্বল্প ঋণ যতখানি সম্ভব কমিয়ে, সুদের হার কমিয়ে ঋণ দেওয়ার জন্য তৈরি হয়। কিন্তু ব্যাংকগুলি আসলে ওটা দিতে পারছে না। এখন আপনি বিষয়টা বুঝেন, ব্যাংক তো ব্যবসা করে, জি। ব্যাংক তো চ্যারিটেবল অর্গানাইজেশন না যে টাকা নিয়ে যে একদম সব কম সুদে আমি দিয়ে দিলাম। ব্যাংকের কাছে তো লাভ ক্ষতি হিসাব করতে হবে, তাকেও তো আমানতকারীকে আমানতের বিপরীতে সুদ প্রদান করতে হবে। শেয়ার মার্কেটে আমাদের 60%-এর মতো বোধহয় মার্কেট যে ক্যাপিটালাইজেশন যা আছে, ব্যাংকের শেয়ারের পরিমাণ হচ্ছে প্রায় 60 ভাগ আমাদের। তো আমাদের সেটা ডিভিডেন্ডটা দিয়ে যেতে হবে। আজকে ব্যাংকগুলি, এই যে আজকে একটু আগে আপনার ঢাকা স্টক চেঞ্জ থেকে কথা বলছেন আপনি, চিটগং স্টক চেঞ্জে বুল হচ্ছে, উপর দিকে উঠছে, ঢাকাতেও আছে। এবং গত প্রায় 3 মাস মতো প্রায় শেয়ার বাজার কিন্তু ভালোর দিকে যাচ্ছে, অনেক কারেকশন হয়ে একটা জায়গায় চলে এসছে। পিছনে কারণটা তো হচ্ছে ডিসেম্বর মাস চলছে। ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভালো গ্রোথ করেছে এবছর, সবাই জানে যে আমরা আমাদের খারাপ ঋণ যেগুলো ছিল সেগুলি আমরা মোটামুটি একটি অ্যাডজাস্টমেন্ট করে এই বছরটা একটা ভালো যাবে বলে প্রেডিক্ট করছে। কারণ লাস্ট 3টা কোয়ার্টারে সবগুলি ব্যাংকই পজিটিভলি মুভ করছিল, 2-1টা জায়গা ছাড়া। এই জন্যই কিন্তু শেয়ার মার্কেটে ইম্প্যাক্ট পড়েছে। তা আমাদের কিন্তু সেই লক্ষ লক্ষ শেয়ার হোল্ডারের কথা মনে রাখতে হবে। আর আমি যেটা বলি, এটা ব্যবসা, এটা মুনাফা করার জন্য তৈরি করা হয়েছে। এখন আমি মুনাফা কতদূর করব, ততদূরই করব রাষ্ট্র আমাকে যতখানি করতে পারমিট করে, এখানে এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। জি, পুঁজি তাহলে খুব একটা সমস্যা না, না কি বলেন? শাহিদ রেজা সাহেব যেটা বলছেন, পুঁজি সমস্যা না, বড় বড় কর্পোরেট গ্রুপগুলোর যেটা সমস্যা না। যারা বেশি লোন নেয় ওনারা তাদেরকে কম পয়সায় লোন দেয়, কম ইন্টারেস্টে দেন। এখানে বিজনেসে বা ইন্ডাস্ট্রিতে 3টে গ্রুপ আছে। একটা কর্পোরেট গ্রুপ, একটা মিডল ক্লাস ইনকাম বিজনেস গ্রুপ, একটা নতুন উদ্যোক্তা। যারা 500 কোটি 1000 কোটি টাকা ঋণ নিচ্ছেন তাদেরকে ওনারা 8% বা 9% দিচ্ছেন। যারা 100 কোটি নিচ্ছেন তাদেরকে 11% দিচ্ছেন। কিন্তু যে নতুন উদ্যোক্তা, দেশে আমাদের প্রতি বছর 20 লক্ষ যুবক জব মার্কেটে আসে, শিক্ষিত বলেন, অর্ধশিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, আমরা সবাই চাকরির দিকে ধাবিত হচ্ছি। সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে 3 থেকে 3.5 লক্ষ মাত্র যুবক জব মার্কেট চাকরি পাচ্ছে, বাকি 17 লক্ষ পাচ্ছে না। তা আমাদের এখন দেশের পলিসি হোক, যেভাবে হোক, মানুষকে, যুবকদেরকে এন্টারপ্রেনার সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। তাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হলে আপনার সাপোর্ট দরকার, সব কিছু সাপোর্ট দরকার। তার মধ্যে ব্যাংক ঋণের সাপোর্ট দরকার। একটি নতুন ছেলে
একটা 50 লাখ টাকা একটা লোন নিতে যাবে, তার ইন্টারেস্ট যদি 16% হয়, সে কখনোই বিজনেসে সে ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে সে লাভ করতে পারবে না। তা আমার কথা হলো, এসএমইর কথা উনি বলেছেন, সরকারের এসএমই ফাউন্ডেশন আছে, বাংলাদেশ ব্যাংকের সেল আছে, সাধারণ এসএমই যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার যারা, তারা কিন্তু পায় না টাকা, তারা পায় না। আমরা চেম্বার করি, উনিও চেম্বার করেন, আমাদের চেম্বারের কাছে লোক আসে যে আমরা পাচ্ছি না, ব্যাংক বলে যে হ্যাঁ আপনার কোলাটারাল দিতে হবে, এটা দেওয়ার দরকার আছে। কিন্তু আমার কথা হলো, যদি আপনি বড় বড় গ্রুপগুলোকে, কর্পোরেট গ্রুপগুলোকে যদি আপনি 8% 9% দেন, আপনার একটা লিমিট, একটা নির্দিষ্ট অঙ্ক, একটা পলিসি নিন যে আমরা ইয়ং এন্টারপ্রেনারদের জন্য এত পার্সেন্টেজ দেবো, কত টাকা দিব। এই আপনাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে, কেননা আপনার দেশের অর্থনীতিকে আপনার সচল রাখছেন। এবং আমরা যতটুকু জানি, অলস টাকা অনেক পড়ে আছে, ইনভেস্ট করতে পারছেন না। এবং এখন কিন্তু আমানত করে কিন্তু 5%-এর বেশি তারা কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে না। তাহলে স্প্রেড মানি কেন 5 বা 6 হবে? স্প্রেড মানি 6-এর উপরে কেন যাবে? আমার কথা হলো যে 5% যদি আমানত করে যদি আপনার যদি ইন্টারেস্ট দেন, তো স্প্রেড মানিটা অবশ্যই হওয়া উচিত আপনার ম্যাক্সিমাম 4 to 5। এইসব বিবেচনা নিয়ে এবং দেশে অসংখ্য বেকার যুবকদেরকে কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোক্তা সৃষ্টি, আমি মনে করি যদি উদ্যোক্তা সৃষ্টি হয়, তাহলে একজনের যে মানুষের যে আমি জব ক্রিয়েট করতে পারি, তাহলে আমি 5টে মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করছি। এবং এইসব মাথায় রেখে বাংলাদেশ ব্যাংকে যেমন বলা হয় যে এটা তো আপনারই তো ব্যাংকের মালিক, আমাদের অনেক ব্যবসায়ী আছে, অনেক শিল্পপতি আছেন, শাহেদ সাহেবের মতন, আপনি তো ব্যাংকের, আপনি চেম্বার লিডার যখন হচ্ছেন তখন বলছেন এক কথা, যখন আপনি ব্যাংকের মালিক হচ্ছেন তখন বলছেন এক কথা। তা আমার মনে হয় এগুলো সমন্বয় করে আমাদের ব্যাংক ঋণটার বিষয়ে একটা সমন্বয় করা উচিত। কর্পোরেট গ্রুপ, স্মল মিডিয়াম বিজনেস গ্রুপ এবং নিউ এন্টারপ্রেনারদের জন্য একটা সার্বিক একটি সমতা থাকা উচিত বলে আমি মনে করি। জি, জনাব ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ব্যাংক বড় শিল্পকে একটু এগিয়ে দিতে পারে এবং নিচের দিকে এসে উদ্যোক্তা তৈরি করতে পারে। হ্যাঁ, এখানে আসলে আমি আসলে দুরকমভাবে জিনিসটা ব্যাখ্যা দিই। দেখুন, আসলে উদ্যোক্তা সবসময় যে কোনো দেশের জন্য সবসময় একটা কাঙ্ক্ষিত বিষয়, এবং উদ্যোক্তা সৃষ্টি করা খুব সহজসাধ্য না। সুতরাং বাংলাদেশের মতো একটা উদীয়মান রাষ্ট্রে যখন উদ্যোক্তারা তৈরি হন, তখন তাদেরকে সরকারও প্রমোট করতে চান, এবং সেদিক থেকে বড় উদ্যোক্তারা যখন এগিয়ে যান, তখন আসলে তাদেরকে সাপোর্ট করার একটা দরকার রয়েছে, সেটি আমরা বুঝি। কিন্তু জিনিসটি আবার অন্যদিকে এরকম, যেন বড় উদ্যোক্তাই যেন শুধু বড় না হন, ছোট উদ্যোগ বা উদীয়মান উদ্যোগগুলোও যেন এদের সাথে যুক্ত হতে পারেন, সেটিও লক্ষ্য রাখা দরকার। এই জায়গাটিতেই একটি চ্যালেঞ্জ সাম্প্রতিক সময় আমরা দেখছি, যে বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছেন, তাদের সাথে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে যে ছোট উদ্যোগগুলো আসবে বা ছোট উদ্যোক্তারা যে তাদের সাথে ধরে গড়ে উঠবে, সেই কাজটি হচ্ছে না আমাদের। এক ধরনের কি বলা যেতে পারে, ব্যাঙাচির মতো একটা শরীর হচ্ছে, অনেক বড় বড় উদ্যোগ। আপনি প্রত্যেকটি খাতে তাকাবেন, বাংলাদেশের প্রত্যেকটি শিল্প খাতে তাকাবেন, প্রত্যেকটি খাতে আপনি অবশ্যই নাম করা 5 থেকে 10 জনের নাম করতে পারবেন। কিন্তু আমি যদি বলি যে এই নামের তালিকাটি দীর্ঘ হওয়া দরকার এবং এখানে প্রচুর সংখ্যক প্রত্যেকটি খাতেই তার উপখাতে প্রচুর উদ্যোক্তা থাকা দরকার, সেটি হচ্ছে না। সেটি বিভিন্ন কারণেও হচ্ছে না। কিন্তু তারপরেও যেটি দরকার, যে ক্ষুদ্র উদ্যোক্তাদেরও আস্তে আস্তে বাড়ার সুযোগ দেওয়া দরকার। এই জায়গাটির ক্ষেত্রে আমাদের এখানে ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে, অর্থায়নের ক্ষেত্রে দুর্বলতাটি হলো এই, যে আমাদের বিকল্প অর্থায়ন নেই ব্যাংকের বাইরে। ফলে যেটি হয় যে কোনো বেশি সুদ হোক, কম সুদ হোক, অল্প হোক, বেশি হোক, আসলে ব্যাংকের কাছেই সকল উদ্যোক্তাকে যেতে হয়। তার নিজের পুঁজি কম থাকে, আমাদের পুঁজিবাজার এখনও গড়ে ওঠেনি ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো, আবার আমাদের ভেঞ্চার ক্যাপিটালের মতো আসলে সিস্টেম দাঁড়ায়নি, বা যেটিও দাঁড়িয়েছে সেটিও আবার বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন। এ কারণে ব্যাংকই আসলে এখনও সর্বতোভাবে যে কোনো উদ্যোগের ক্ষেত্রে ফাইন্যান্সিংয়ের জন্য বড় বিষয়। এখন এই বিষয়টিকেই ব্যাংকগুলো হয়তো কিছুটা, আমি বলবো যে এখানে এক ধরনের অলিগোপলিস্টিক বা এক ধরনের কেন্দ্রীভবন আছে ব্যাংকগুলোর বিহেভিয়ারে, এবং তার একটা কিন্তু দুর্বলতাও আমরা সাম্প্রতিক সময় দেখছি। এই যে বড় উদ্যোগগুলোকে তারা ঋণ দিচ্ছেন, এর ফলে এরকম দাঁড়াচ্ছে যে কিছু সংখ্যক গ্রুপ অফ কোম্পানিজ বাংলাদেশের সামগ্রিক ঋণের একটা বড় অংশ ধরে আছেন, এবং বলা হয়ে থাকে যে বড় বড় যে 10টি গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে, তাদের হাতে যে পরিমাণ ঋণ রয়েছে, তা অনেক ক্ষেত্রেই প্রত্যেকটি ব্যাংকের যে পরিমাণ ঋণ ডিসবার্স করা হয়েছে তার সিংহভাগ তাদের কাছে।
এবং এই উদ্যোগগুলো কখনো যদি আটকে যায় তাহলে ব্যাংকগুলোর ক্ষেত্রে তাদের যে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা অন্যান্য যে সমস্ত সাস্টেনেবিলিটি চেক করবার জন্য যে সমস্ত এগুলো অনেক ক্ষেত্রে সমস্যায় পড়বে। এবং কিছুদিন আগে এরকম একটি রিউমারও এসেছিল, বড় একজন গ্রুপ অফ কোম্পানিজের একজন উদ্যোক্তা অসুস্থ বোধ করেছিলেন, সিঙ্গাপুরে গেছেন এবং বলা হচ্ছে যে অনেক ঢাকার অনেক এমডি, ব্যাংকের এমডি তার সাথে ওখানে গেছেন, তার সুস্থতার কামনা করছেন। জিনিসটি হচ্ছে এরকম, এই কাঠামোটি ভালো না। এবং এই যে ব্যাংকিংয়ের ক্ষেত্রে ফাইন্যান্সিংয়ের এই যে কেন্দ্রীভূত কাঠামো, এখান থেকে বেরো হওয়া দরকার। কিছুদিন আগে আমি আসলে ফিনান্সিয়াল এক্সপ্রেসে আমি একটি লেখা লিখেছিলাম, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে উদ্যোগ দেখছি, প্রশংসা করছি, ঠিকই আছে, কিন্তু অর্থনীতির ভিতরে এক ধরনের ফ্যাট তৈরি হচ্ছে, অর্থাৎ আমি বলবো যে মেদ তৈরি হচ্ছে। এই মেদের আশঙ্কাটি থেকে আমার মনে হয় অর্থনীতি বের হওয়া দরকার, এবং এই মেদেরই একটি উপশম হচ্ছে এই কতিপয় গ্রুপের কাছে ব্যাপক সংখ্যক ঋণ থেকে যাওয়া। এই দিক থেকে আসলে ধীরে ধীরে বের হওয়া দরকার। জি, অর্থনীতি বড় হচ্ছে শুনেছি, এবার অর্থনীতি মোটাও হচ্ছে শুনলাম আজকে। একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে আরো আলোচনা বাকি আছে, আমাদের সঙ্গে থাকুন দর্শক। আবারও স্বাগত জানাচ্ছি বীর সংলাপে। জনাব AKM শাহিদ রাজা, তাহলে একটা সমন্বয় দরকার না? আমি একটা কথা বলি, আমাদের সংস্কৃতিতে, বাঙালি সংস্কৃতিতে কেন্দ্রিকতা কেমন জানি সবার কাছে খুব পছন্দের বিষয়। আপনি দেখবেন সব জায়গায় কেন্দ্রিকতা আছে, এটাকে অ্যাভয়েড করার খুব স্কোপ নাই। কেন্দ্রিকতা একটা জায়গায় দেখবেন, পাওয়ার সেন্টার একটা জায়গায় হয়ে গেছে। ঠিক অর্থ বাণিজ্যের ক্ষেত্রেও কেন্দ্রিকতা তৈরি হয়েছে, আমি ওনার সাথে একমত। ব্যাংকগুলি যখন তৈরি হয়, ব্যাংকগুলি যখন কাজ করে, ব্যাংকগুলি যখন তাদের রিটার্ন স্টেটমেন্ট দেয়, তখন কিন্তু তারা সবাই বলে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশের জন্য আমরা কাজ করব, ক্ষুদ্র মাঝারি শিল্পে আমরা ঋণ দেব। খুব রিয়েলের ক্ষেত্রে যখন তারা ডিস্ট্রিবিউট করতে যায়, তখন সেভাবে উদ্যোক্তা পায় না বা করতেও চায় না, তারা রিস্কটা নিতে চায় না। এটা ইনহেরিট করেছে ব্যাংকগুলি। আমি যেটা বলবো যে ব্যাংক যারা চালায়, পরিচালক এক জিনিস, কারণ আমি তো ব্যবসা করি, আমি ব্যাংক আমার বিনিয়োগ, কিন্তু আমি তো ব্যাংক পরিচালনা করি না। ব্যাংক পরিচালনা করে ব্যাংকের প্রফেশনাল যারা আছে তারা চালায়, তারা কমফোর্ট ফিল করে, বড় প্রজেক্টে ফাইন্যান্স করে তারা তাদের বইটা ঠিক রাখতে চায়। কারণ ব্যাংক ব্যবসাটা অন্য ব্যবসার সাথে পার্থক্য আছে। আমাদের এখানে পাবলিশ রিপোর্টটাই হচ্ছে আমার কাছে মূল জিনিস। তাহলে একটা প্রশ্ন আছে, ব্যাংক তাহলে আমরা বলি সেবা খাত, তাহলে ব্যাংক কত ভাগ সেবা, কত ভাগ ব্যবসা? ব্যাংক সেবামূলক ব্যবসা খাত। ভাগ করতে গেলে কত ভাগ করতে পারবেন না, কারণ ব্যবসা মাথায় আছে। এটা সরকারি ব্যাংক না, মুক্তবাজার অর্থনীতির ব্যাংক। কতিপয় মানুষ একসাথে হয়েছে, তারা তাদের পুঁজি বিনিয়োগ করেছে। কেন বিনিয়োগ করেছে? শিল্পে না করে সে নিশ্চিতভাবে বছর শেষে সে মুনাফা পাবে, এটা তার মাথার মধ্যে এক নম্বর জিনিস কাজ করে। শুধু এটা সেবামূলক ব্যবসা। এবং আজকে বাংলাদেশের অর্থনীতির আমার মনে হয় 56 ভাগ হচ্ছে সেবা খাত, শিল্প খাত হচ্ছে বোধহয় 15 ভাগ, আর 30 এরকম হচ্ছে গিয়ে এগ্রিকালচার। সুতরাং সেবা খাত এই দেশে অনেক বেশি বিকশিত হয়েছে। আমরা আসলে বাস্তব জায়গাটা চিন্তা করতে চাই যে দেশের অর্থনীতিতে কত টাকা আমানত নিয়ে আমরা কাজ করি। 9 লাখ 10 লাখ কোটি টাকা আমানত নিয়ে কাজ করি, 7 লাখ কোটি টাকা আমাদের বিনিয়োগ আছে, 70,000 কোটি টাকা তার মধ্যে খেলাপি ঋণ। আপনি ঋণের সুদের হার বাড়ে কেন? এই খেলাপি ঋণ সমন্বয় করার জন্যই তো ব্যাংকগুলি তার মুনাফা বেশি করতে হয়, কারণ তার একটা প্রভিশন রাখতে হয়। আজকে ব্যাংকটা বিশ্ববাজারে কম্পিট করতে হয়। আজকে আপনারা জানেন যে আমি যদি একটা খারাপ ব্যাংক হই, আমার যদি ব্যালেন্স শিট যদি ভালো না থাকে, আমাকে বিদেশি কোনো ব্যাংক আমার অ্যাকসেপ্ট করবে না, ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে না। এরকম বাংলাদেশের যদি কোনো ব্যাংকের ক্ষেত্রে ঘটে, তাহলে কিন্তু তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে আমি বিশ্ববাজারে বিশ্বমানের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমাকে আমার প্রভিশনগুলো ঠিক রাখতে হবে, ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও ঠিক রাখতে হবে। একটু আগে যেটা মোয়াজ্জেম সাহেব বললেন যে 10টা কোম্পানি যদি ফেল করে, ওই ব্যাংকের ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও স্ট্রেস টেস্টে সে ফেল হয়ে যাবে। ঠিক আছে, আমরা 10টা না, আমরা 20টাকে নিয়ে করি, 20টা 25টাকে নিয়ে আমরা স্ট্রেস টেস্ট করি যে দুঃসময় আমাদের কী অবস্থা তৈরি হয়। এই অবস্থাকে প্রোটেকশন দেওয়ার জন্য কী করতে হবে? আমাকে আমার ক্যাপিটাল বাড়াতে হবে, আমার মূলধন বাড়াতে হবে, আর অন্যদিকে যেটা করতে হবে প্রভিশন সংরক্ষণ করতে হবে। সে প্রভিশন করার জায়গা কোথায়? একটাতে জায়গা, সেটা তো মুনাফা তৈরি করতে হবে। বেশি মুনাফা করে আমার ব্যাংকটাকে বাঁচায় রাখতে হবে।
সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। এই খেলাফি ঋণ যেটা আছে সেটাকে কি করা যায়। আজকে এই 70-80 কোটি টাকা যেটা আছে এটা কিন্তু আমরা সবাই ক্যারি ফরওয়ার্ড করছি, এটাকে কি করা যায় এটা চিন্তা করতে হবে। যে প্রকৃত অর্থে রাজনৈতিক কারণে বা ব্যবসায়িক কারণে আপনি যে লোকটি ব্যবসায় ফেল করেছে তার জন্য কোনো বেল আউট ফর্মুলা আছে কিনা, এটা যদি না করা যায় এই বছর বছর কিন্তু এই ঋণ আরও বাড়ছে, এর উপরে সুদ হচ্ছে বা অন্য ঋণেও হচ্ছে, ওই সুদের হার বাড়ছে। এটাকে আলাদা করে পৃথিবীতে দু একটা মডেলও আছে যে ব্যাড ব্যাংক করা হয়, খারাপ ঋণের জন্য আলাদা ব্যাংক করা হয়, এমন কিছু করে আমার বই থেকে এই 80,000 কোটি টাকা ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা, তাহলে তখন আমরা পারবো একদম নিচে নেমে চলে আসতে, কারণ আমার প্রভিশন সংরক্ষণ কমে যাবে। আজকে আমাকে বাড়তি যে প্রেশারটা আছে, বেশি প্রভিশন করতে হচ্ছে, ওই খারাপ ঋণটা যদি সরকারি ব্যাংকের কাছে বেশি, বেসরকারি খাতের কাছে কম, বেসরকারি খাত থেকে যেহেতু আমি এসেছি সবটা মিলিয়ে আমি কথা বলছি, এই জিনিসগুলি কিন্তু চিন্তার সময় আসছে। তাহলে আপনার জিনিসগুলি কিন্তু একদম যে কম ঋণে দেওয়া যাবে। আপনি একটু খুশি হবেন জেনে যে বেসরকারি খাত থেকেও এই নতুন উদ্যোক্তার জন্য আলাদা স্পেশাল প্রজেক্ট আছে, নারী উদ্যোক্তার জন্য স্পেশাল প্রজেক্ট আছে, ক্ষুদ্র কৃষির জন্য স্পেশাল প্রজেক্ট, এগুলিতে ঋণের হার কিন্তু অত্যন্ত কম, 2% থেকে শুরু করে 5, 6, 7% মধ্যে আছে। কিন্তু আনফর্চুনেট পার্ট হচ্ছে এইসব জায়গায় ঋণের আগ্রহ কম, না, যেসব অনেকে হয়তো জানেও না মানুষ, প্রচার প্রচারণা আর আগ্রহ কম। কাগজপত্র আপনি হয়তো জটিল, অনেকে এসে পায় না। মধ্যম শ্রেণীর যে উদ্যোক্তা আছে, একটু বড় মানে মিডল এসএমই না, মিডিয়াম স্কেল যে ইন্ডাস্ট্রি আছে, তাদের দিক থেকেই আপনার ঋণের জন্য আগ্রহ আছে, কিন্তু সেখানে আবার রিস্ক ফ্যাক্টরটা বেশি কাজ করে। আপনি জানেন যে ব্যাংক ঋণের সুদের হার নির্ধারিত হয়, যেমন কস্ট অফ ডিপোজিট যেটা আছে তার সাথে রিস্ক ফ্যাক্টর কিন্তু একটা বড় জিনিস, এরপরে অপারেটিং কস্ট যোগ হওয়ার পরে কিঞ্চিত মুনাফা সেখানে যুক্ত হয়। জি, আমি আরেকটা বিষয়ে আলোচনা করব, আরেকটা বিষয়ে আলোচনা করতে হবে, সেটি হলো আপনি বলছিলেন যে জনাব মোস্তফা আজিজ চৌধুরী বাবু, যে আমাদের এখানে বড় শিল্প গড়ার জন্য উদ্যোক্তা তৈরি হয়ে গেছে, তারা উদ্যোগ নিতেও চান, কিন্তু আমার কথা হলো উদ্যোক্তাদের যে সহযোগী আছে, যে মানব সম্পদ তাদের দরকার ব্যবসাটা পরিচালনা করার জন্য, শিল্পটা পরিচালনা করার জন্য, সেই জায়গাতে কি দেশ প্রস্তুত হয়েছে নাকি বাইরে থেকে আনতে হবে? এখন কিন্তু ইন্ডাস্ট্রি যে এখনও যেগুলো আছে 100% যে আমাদের দেশের এক্সপার্টরাই করছে তা না, কিন্তু আমাদের এখানে গার্মেন্ট শিল্পে বলেন আপনার কিন্তু বাইরে অনেক এক্সপার্ট কাজ করছে, এবং এখানে সমন্বয় করতে দেশীয় আমাদের যারা আছেন বাইরে থেকে আনতে হবে, এবং তারা আস্তে আস্তে এমন সময় আসবে, দেখেন গার্মেন্ট শিল্পে অনেকে শ্রীলঙ্কা থেকে আসছে, চায়না থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, পাকিস্তান, এক সময় আসবে যখন হয়তো প্রয়োজন হবে না আর সেই পাকিস্তানের বা চায়না বা শ্রীলঙ্কার সেই এক্সপার্টের প্রয়োজন হবে না। এবং আমরা যখন কেউ যে ভারী শিল্প করে, অবশ্যই বাইরের সহযোগিতা, বাইরের এক্সপার্টকে আনতে হবে আবার, এবং আমাদের দেশীয় এক্সপার্টের দরকার আছে। এবং করবার না, একটি শিল্প একদিনে দাঁড়াবে না, এবং এই শিল্পটা এই ভয়ে আমি ইন্ডাস্ট্রি করব না, ভারী শিল্প করব না, তা তো হতে পারে না, এবং এক সময় এটা হয়তো আর প্রয়োজন হবে না। এবং আমরা মনে করি 100% ভাবে তৈরি না হলেও আমি মনে করি 50%, 60%-এর বেশি তৈরি হয়েছে, এবং এখন কিন্তু কর্পোরেট গ্রুপ সৃষ্টি হয়েছে, একদম ওয়ান ম্যান মালিক কিন্তু ইন্ডাস্ট্রিগুলোকে চালাচ্ছে না, কিন্তু এখন অনেক কর্পোরেট গ্রুপ আছে, উনি জানেন না যে ওনার ইন্ডাস্ট্রিতে অ্যাকাউন্টস উনি জানেন না, হয়তো বছর শেষে বুঝতে পারতেছেন। এই যে কালচারটা, কর্পোরেট কালচারটা বাংলাদেশ আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে ছিল না, এই কালচারটা যে হয়েছে, এবং আমি মনে করি এটা শুভ দিক, এবং আমরা ভারী শিল্প করার জন্য আমাদের উদ্যোক্তা এবং আমাদের ইন্ডাস্ট্রিটা আমার মনে হয় তারা ক্যাপাবল, এবং যদি সরকারি অন্যান্য যে জমির কথা বললেন, বিদ্যুতের কথা বললেন, গ্যাসের কথা বললেন, এগুলো যদি সমন্বয় করা যায় এদেশে ভারী শিল্প হতে পারে। এবং এটা করা উচিত এই জন্য, কেন আমাদের দেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান নাই, এবং কর্মসংস্থান আমাদেরকে সৃষ্টি করতে হবে। জনাব ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে একটু জানতে চাইবো, তাহলে কি একজন লোক নিজেকে উদ্যোক্তা সহযোগী হিসেবে তৈরি করে তারপর উদ্যোক্তার কাছে আসবে নিজের দক্ষতা সেল করার জন্য, নাকি উদ্যোক্তা নিজে কর্মী তৈরি করে নেবেন? দেখুন, বাংলাদেশের শিল্পের ইতিহাসটি কখনো এরকম ছিল না যে সব কিছু এখানে প্রস্তুত, বরঞ্চ আমি আমাদের উদ্যোক্তাদেরকে প্রশংসা করি যে তারা যে কোনো ঝুঁকির মুখে যে কোনো নতুন জিনিস নিয়ে তারা সবসময় আগ্রহ দেখিয়েছে। কোথা থেকে সেটির কাঁচামাল আসবে না সেটি সবসময় যে দেশের অভ্যন্তর থেকে করতে হবে আমার কাছে মনে হয়নি। আমি যদি
তৈরি পোশাক খাতে আবার ফিরে আসতে হয়। এটির শুরুর দিকে যদি ইতিহাস দেখেন, উনি তো অবশ্যই সরাসরি জড়িত, এবং আজকে যেখানে তাতে যেটি হয়েছে, শুরুর দিকে উদ্যোক্তারা এসছেন সমস্ত ধরনের মার্চেন্ডাইজিংয়ের জিনিসপত্র, এমনকি আগে কাট পিসও আসতো শুরুর দিকে, বা শুধু এখানে স্টিচিংয়ের জন্য আসতো। ধীরে যেটি হয়েছে, এখানে দক্ষতা বেরিয়েছে, মানব সম্পদ তৈরি হয়েছে, এমনকি মার্চেন্ডাইজিং গ্রুপ এখানে তৈরি হয়েছে, প্রফেশনালস তৈরি হয়েছে। ধীরে ধীরে তারা এই কাজগুলো নিয়ে ফেলেছে। এখন আর ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে বা হংকং থেকে এখানে আসতে হচ্ছে না। আমাদের এখানে এখন যেখানে ঘাটতি, সেই কাজগুলো হয়তো এখনও বাইরে থেকে কিছু প্রফেশনালস আসছে, কিন্তু আমি খুবই আশাবাদী যে আমাদের এখানে যদি একটা উদ্যোগের সমন্বয় থাকে, বা উদ্যোক্তারা যদি দেশীয় যারা প্রফেশনাল তাদেরকে সুযোগ করে দেন, তাহলে আগামীতে ওই জায়গাগুলো যেগুলো এখনও বাইরে থেকে উদ্যোক্তাদের নিতে হচ্ছে, তাদের সেই জায়গাটি তারা পূরণ করে দিতে পারবে। আরেকটি যেটি ভারী শিল্পের ক্ষেত্রে আমি যেটি বলছিলাম, যে বড় শিল্পের পাশাপাশি বিভিন্ন ধরনের কাঁচামাল, মধ্যবর্তী পণ্য বা মেশিনারিজের ক্ষেত্রে যে সম্ভাবনার ক্ষেত্রে, এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের এখানে পুঁজির অভাব নেই। আমার মনে হয় বড় উদ্যোক্তারা পুঁজির দিক থেকে তাদের আছে, যেটি আছে যে হয়তো এক্সপেরিয়েন্সের দিক থেকে কিছু সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে যৌথ উদ্যোগে বিনিয়োগগুলো হতে পারে। বিদেশি যারা উদ্যোক্তা এই কাজগুলো অন্যান্য দেশে করছেন, তাদের সাথে যৌথ উদ্যোগে বিনিয়োগগুলো এখানে হলে তারাও কিন্তু এর মাধ্যমে এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারবেন, এবং ধীরে ধীরে তারা শিল্প খাতগুলোকে বড় দিকে নিয়ে যেতে পারবে। আর সবশেষ কথা যেটি, সেটি হলো যে রেডিমেড গার্মেন্টস সেক্টরের উদ্যোক্তারা এই ক্ষেত্রে আমার মনে হয় যে লিড নেওয়া উচিত। তারা অভিজ্ঞতা নিয়েছেন, ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের দক্ষতা রয়েছে, এখন তারা ডাইভার্সিফিকেশনে তাদের যাওয়া উচিত, এবং অন্যান্য শিল্পেও, বড় বড় শিল্পেও তাদের বিনিয়োগে উৎসাহিত হওয়া উচিত। উদ্যোক্তারা যদি তাদের সহযোগী তৈরি করে নেয়, তাহলে কি শিল্পের বিকাশ ত্বরান্বিত হয়? অবশ্যই। এবং আপনি যেটা আমি সংক্ষিপ্ত আকারে বলি যে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখনও কিন্তু প্রচুর বিদেশি কাজ করে। এখানে আমি জানি না কেমন ট্যাবু কাজ করে। আমাদের দেশীয় যারা নতুন তরুণ শ্রেণী তৈরি হচ্ছে, শিক্ষিত শ্রেণী, তারা ঠিক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওইভাবে জয়েন করছে না। গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে মিড লেভেল ম্যানেজমেন্ট যেটা আসছে, সেটা কিন্তু ওই নিচ থেকে উঠে আসছে। মাঝখানে প্রফেশনারি বা মিড লেভেল ম্যানেজার হিসাবে নতুন উদ্যোক্তা কিন্তু নতুন কর্মী বাহিনী কিন্তু জয়েন করছে না। কেন জানি, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আগ্রহের জায়গা এটা না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা পাশ করছে, তাদের আগ্রহের জায়গাটা হোয়াইট কলার জব, যেটা ব্যাংকে, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকগুলিতে যারা কাজ করতে চায়, এটা একটা ইয়ে আছে, যার ফলে বড় একটি শ্রেণী কিন্তু এখনও বিদেশ থেকে এসে কাজ করছে। আমার মনে হয় এটা বাৎসরিক প্রায় $3 বিলিয়ন মতো পড়ে, তারা 3 বা 5 বিলিয়ন ডলার মতো তারা বিদেশে নিয়ে যায় বাংলাদেশের টাকা এখান থেকে। তো উদ্যোক্তার সাথে সাথে যেটা আছে যে মানে ব্যাংকগুলি আজকে প্রস্তুত, আপনাকে এটা এই কথাটা বলতে পারি। এবং উদ্যোক্তার পুঁজি না থাকলেও বাজারে পুঁজির ব্যবস্থা আছে। বাংলাদেশের মানুষ সচ্ছল হয়ে গেছে, রেমিটেন্স বেড়েছে, আমাদের কাছে টাকা আছে। এখন যদি সরকারের কাঠামোগত সুবিধা যদি আমরা পাই, গ্যাস বিদ্যুৎ যদি নিরবিচ্ছিন্ন যদি পাওয়া যায়, নিশ্চয়তা পাওয়া যায়, তাহলে দেশে শিল্পায়ন এগিয়ে যাবে। আমি অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করার আগে সবার কাছে এক বাক্য করে শুনবো। আমি কোনো প্রশ্ন করব না। জনাব, শুরুতে আপনার কাছে যাচ্ছি। জনাব মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এক বাক্যে আপনি কি বলতে চাইবেন আজকের শেষ কথা হিসেবে? আজকে যে আপনার বিষয়টি ছিল বড় শিল্প, আমার মনে হয় বাংলাদেশ এখন বড় শিল্প করার জন্য 100% তৈরি। জি, অনেক ধন্যবাদ। জনাব ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এক বাক্যে বলতে হবে। বাংলাদেশে আসলে একটা ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হচ্ছে, এটি সবচেয়ে আশার দিক। সুতরাং এই হাবের ভিতরে শুধু একটি মাত্র খাত থাকবে না, অন্যান্য খাতেও উদ্যোক্তা তৈরি হবে, এবং সাপোর্টিভ যেটি বলছিলেন স্মল মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিগুলো এখানে দাঁড়াবে, এবং দক্ষ কর্মী বাহিনী যদি এখানে তৈরি হয়, তাহলে এখানে আগামীতে একটা শক্তিশালী ম্যানুফ্যাকচারিং হাব হওয়া সম্ভব। জি, অনেক ধন্যবাদ। জনাব একেএম শাহিদ রেজা, আমাদের যে আজকে যে রপ্তানির যে আমাদের জয় জয়কার অবস্থা আছে, এটি আরও অনেক বেশি বিকশিত হবে যদি আমাদের ভারী শিল্প বিকশিত হয়। এবং এর মধ্যে একটা অমিত সম্ভাবনা আছে, যেটা আমি একটু আগে বললাম। রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এখনও 6-7 বিলিয়নের শুধুমাত্র আমরা কাপড় আমদানি করি। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জায়গা আছে, আরও অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাতে প্রচণ্ড সম্ভাবনা আছে। তাই সরকারের কাছ থেকে যদি সাপোর্ট পাওয়া যায়, আমাদের দেশীয় পুঁজির সংস্থান আছে, আমাদের শেয়ার বাজার এখনও ওপেন আছে, এখানে একটি অমিত সম্ভাবনার বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আগামীকাল একই সময়ে অন্য কোনো বিষয় নিয়ে বিশ সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।